গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা সংখ্যাতত্ত্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ থিওরি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যে থিওরিগুলো আমাদের কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য খুবই প্রয়োজন। এবং এই থিওরিগুলো যদি আমরা জেনে রাখি, তাহলে বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামের যে মানে তোমার নাম্বার সিস্টেম বা সংখ্যাতত্ত্বের উপরে যে অঙ্কগুলো আসে, সেগুলো করতে আমাদের অনেক সুবিধা হবে বলে মনে করি। দেখো, আমাদের যে প্রথম জিনিসটা একটু হলেও জেনে রাখতে হবে, সেটা হলো মৌলিক সংখ্যা। আমরা জানবো কি, প্রথম যদি আমরা বলি মৌলিক সংখ্যা, আমরা যদি লেখার চেষ্টা করি মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যা কাকে বলছে? আমরা মনে রাখবো, যে সংখ্যাকে আমরা যদি লিখি, একটু কি লিখব, যে স্বাভাবিক সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা সম্ভব নয়, বা সোজা কথায় সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। সেই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয়। যেমন কি আমরা বলতে পারি 2, 3, উদাহরণ বলতে পারি এটা 2 হয় 3, 4 হবে কি না, অবশ্যই না, 5, 7, এই ধরনের যত আছে এগুলোকে আমরা বলি কি মৌলিক সংখ্যা। এর সঙ্গে আমাদেরকে আরও একটা জিনিস জেনে রাখতে হবে, সেটা হলো যৌগিক সংখ্যা। না দেখো, যৌগিক সংখ্যা তাহলে কাকে বলবো আমরা? একইভাবে যদি মৌলিক সংখ্যাটাকে দিয়ে আমরা একটু কম্পেয়ার করার চেষ্টা করি, তাহলে বুঝে যাব কি না, যে সংখ্যাগুলিকে বা যে সকল সংখ্যাগুলিকে এক বা অন্য মানে সেই সংখ্যা ছাড়া অন্য যে কোনো সংখ্যার দ্বারা ভাগ করা যাবে। অন্য যে কোনো বলতে গেলে ঠিক সেই সংখ্যার থেকে ছোট। বুঝতে পারছি কথাটা? তাহলে আমরা যদি লিখি একটু সংজ্ঞাটা, কি লিখব না, যে সকল স্বাভাবিক সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য সেটা একটা হতে পারে, সেই জন্য বলা হচ্ছে অন্য এক বা একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য, তাদের আমরা কি বলি যৌগিক সংখ্যা। এই ধরনের যৌগিক সংখ্যার উদাহরণ কি লিখতে পারি আমরা? কি লিখবো আমরা? 4 বলতে পারি একটা যৌগিক সংখ্যা। উদাহরণ কি বলতে পারি আমরা? 4 হতে পারে। আর কি হতে পারে? 6। এরকম হিউজ নাম্বার আছে যাদেরকে আমরা কি যৌগিক সংখ্যা বলে চিনে থাকি। তাহলে আমরা বুঝতে পারলাম মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার মধ্যে পার্থক্যটা কী। এইবার এখানে যে প্রবলেমটা অঙ্কে এসে যায়, সেটা কি না, এক সংখ্যাটা কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, এই একটা কনফিউশনে আমরা পড়ে যাই। অনেক ক্ষেত্রে পরীক্ষায় ডিরেক্ট জিজ্ঞেস করে, 4টে অপশান থাকে যেহেতু, যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত, দিয়ে দিল 1, 2, 3 এইভাবে দিয়ে দিল, বা কোনোটিই নয়। ম্যাক্সিমাম যেটা করে বসে, একটাকে মৌলিক সংখ্যা হিসাবে
অনেকেই কনসিডার করে নিয়ে লিখে আসে। আমাদের মনে রাখতে হবে এক কোনো মৌলিক বা যৌগিক কেউই নয়, মানে এক মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। তাহলে বুঝতে পারলাম আমরা। এরপরে আমরা একটু যদি অ্যাডভান্স এগিয়ে যাই, তাহলে আমরা যে পরীক্ষায় দেখতে পাই দুটো সংখ্যা দিল, গিয়ে তা বলছে পরস্পর মৌলিক সংখ্যা কিনা সেটাও জানতে চাই। তাহলে লিখি আমরা, কি লিখব? পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমাদেরকে জানতে হবে এখন পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। এখানে আমাদের মনে রাখতে হবে কি, মৌলিক কথাটা এখানে ইনক্লুড আছে, কিন্তু তারা কি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখানে বলবো কি, যদি আমরা সংখ্যাটা লিখি, সংখ্যা কি লিখব না, দুটি স্বাভাবিক সংখ্যার, যদি বলছে দুটি দুটি স্বাভাবিক সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো, কি বলছি আমরা, দুটি স্বাভাবিক সংখ্যার মধ্যে বলছি এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না বা না থাকে, কি সাধারণ উৎপাদক না থাকে, তাহলে সেই সংখ্যা দুটোকে কী বলে দেবো আমরা? পরস্পর মৌলিক সংখ্যা। বুঝতে পারলাম। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা যদি আমরা উদাহরণ দেখার চেষ্টা করি, কি হতে পারে? আমরা দেখতে পারি 5, 7, এটা কি পরস্পর মৌলিক? হ্যাঁ, কেন? কারণ এরা না, এই যে সাধারণ উৎপাদক বলছে না, কোনো কিছু থাকবে না, মানে আমরা সোজা কথাই বুঝে নেব, গসাগু 1 ছাড়া অন্য কিছু হবে না ওই দুটো সংখ্যার। দেখো 5 আর 7-এর গসাগু কত? 1। তাহলে কি এই দুটো সংখ্যা পরস্পর মৌলিক। আবার যদি বলি 5 আর এদিকে ধরো দেওয়া আছে 12, এটা কি পরস্পর মৌলিক? অবশ্যই। কারণটা কি? আমার একটাই কন্ডিশন মনে রাখতে হবে, এদের সাধারণ উৎপাদক 1 ছাড়া আর অন্য কিছু হবে না। যেহেতু তাহলে এখানে দেখতে পাচ্ছি 5 আর 12-র সাধারণ উৎপাদক, মানে এখানে সোজা কথাই বলতে গেলে গসাগু 1, তাহলে আর কি পরস্পর মৌলিক। কিন্তু একটুখানি যদি আমরা তাকিয়ে দেখি, দেখতে পাবো 12 কিন্তু ইন্ডিভিজুয়ালভাবে মৌলিক সংখ্যা নয়, এটা একটা যৌগিক সংখ্যা। তাহলে আমরা মনে রাখবো কি, দুটো সংখ্যা পরস্পর মৌলিক হতে গেলে কি 1 নম্বর বলতে পারি তারা ইন্ডিভিজুয়ালি মৌলিক হতেও পারে, নাও হতে পারে। এবং দুটো সংখ্যা যদি দেখি আমরা এরকম দুটো সংখ্যা পাবো, তারা যৌগিক মানে পরস্পরভাবে মৌলিক নয়, মানে এই ইন্ডিভিজুয়ালি মৌলিক নয়, কিন্তু তারা পরস্পর মৌলিক। যেমন বলতে পারে কি 15 একটা সংখ্যা কি মৌলিক সংখ্যা নয়? ক্লিয়ার? আর একটা নিতে পারি কত, আমরা ধরো নিয়ে নিলাম 28। ভালো করে দেখো, এদের কিন্তু গসাগু 1 ছাড়ার অন্য কিচ্ছু পাবো না, মানে এদের সাধারণ উৎপাদক, এই যে কথাটা বলা হচ্ছে না সাধারণ উৎপাদক, সেটা আমরা বারবার দেখব 1 ছাড়া অন্য কিছুই পাবো না। আর এই ধরনের যখন আমরা দেখতে পাবো যে দুটো সংখ্যার মধ্যে তাদের সাধারণ উৎপাদক বা সোজা কথায় বলতে গেলে গসাগু যদি 1 ছাড়া অন্য কিছু না পাই, মানে 1 পাবো শুধুমাত্র তাদের গসাগু, তখন সেই সংখ্যা দুটোকে আমরা কি বলবো? পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে বুঝে গেলাম। এরপরে আমাদের বেশ কিছু থিওরি নিয়ে একটু জানতে হবে। কি সেটা? এরপরে আমরা জানব জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা নিয়ে। তাহলে আমার প্রথম জানতে হবে কি জোড় সংখ্যা, এরপরে আমরা জানব কি জোড় সংখ্যা। জোড় সংখ্যা কাকে বলছে? মনে রাখবো যে সংখ্যাগুলি 2 দ্বারা বা পূর্ণ সংখ্যা, এখানে সংখ্যা বলতে গেলে পূর্ণ সংখ্যার কথা বলা হবে। তাহলে কি বলছি? যে পূর্ণ সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য,
তাদেরকে আমরা কি বলবো? জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা। তাহলে আমরা যদি লিখি সংখ্যাটা কি হবে না, যে সকল পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কি আগে আমরা ক্লাসে বলেছি, পূর্ণ সংখ্যা দুই দ্বারা বিভাজ্য, দুই দ্বারা বিভাজ্য, তাদেরকে আমরা বলি কি? জোড় সংখ্যা। যেমন উদাহরণ হিসেবে কি বলতে পারি আমরা? উদাহরণ কি নিতে পারি? 2 হবে, 4, 6, 8, যাই বলি না কেন এই ধরনের প্রচুর সংখ্যাকে আমরা জোড় সংখ্যা হিসেবে নিতে পারি। কারণটা কি না, এই সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য। তাহলে জোড় সংখ্যার পরে আমাদের কি জানতে হবে? বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা কাকে বলবো আমরা? না বলবো যে সকল পূর্ণ সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয়, তাদেরকে আমরা কি বলবো? বিজোড় সংখ্যা। যেমন উদাহরণ হিসেবে আমরা কি লিখতে পারি? 3, আর কি লিখতে পারি? 5, 7, 9, এইভাবে হিউজ নাম্বার অফ লিখতে পারি আমরা, অসংখ্য নাম্বার পাবো যারা বিজোড় সংখ্যা। তাহলে ক্লিয়ার হলো বিজোড় সংখ্যা এবং জোড় সংখ্যার ডেফিনেশন, বা বিজোড় সংখ্যা কাকে বলে, জোড় সংখ্যা কাকে বলে। এবার এখান থেকে না আমাদের কিছু ধর্ম মনে রাখতে হবে, যে ধর্মগুলো মনে রাখলে আমরা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ, গ্রুপ ডি এই টাইপের এক্সামে এই যে সংখ্যা তত্ত্বের উপরে অনেক অঙ্ক আসে। আর সেই অঙ্কগুলোকে সহজে করার জন্য আমরা যদি থিওরিগুলোকে একটু পুঙ্খানুপুঙ্খভাবে জেনে যাই, তাহলে আমাদের মুখস্থ করে যাওয়ার কোনো প্রয়োজন হয় না, শুধু থিওরিগুলো মনে রাখলেই আমাদের চলে যায়। তাহলে আমরা জোড় সংখ্যা বিজোড় সংখ্যার বেশ কিছু ধর্ম নিয়ে আগে দেখি। তাহলে এখানে আমরা হেডিং করছি কি, জোড় ও বিজোড় সংখ্যার ধর্ম। 1 নম্বর মনে রাখবো কি? এক নম্বর আমাদের মনে রাখতে হবে কি, যদি আমরা দুটো জোড় সংখ্যা নিই, কি বলছি ভালো করে বুঝতে হবে, যদি দুটো জোড় সংখ্যা, আমরা জোড় সংখ্যা কাজ সেখানে নোটেশন একটু করে নিই। জোড় বলতে গেলে আমরা বোঝাবো, জোড় সংখ্যা বলতে আমরা বোঝাচ্ছি ই দিয়ে, ইভেন নাম্বার যাকে আমরা বলি। আর বিজোড়, এই বিজোড় সংখ্যাকে অড নাম্বার হিসেবে আমরা চিহ্নিত করছি। এইবার আমরা কন্ডিশনগুলো লেখার চেষ্টা করি। 1 নম্বর দিয়ে লিখছি, দুটো যদি জোড় সংখ্যা যদি যোগ করে দিই আমরা কী পাবো বলো তো? এই যে ইভেন মানে জোড় সংখ্যা, আমরা এই দুটো যদি ইভেন নাম্বার বা দুটো যদি জোড় সংখ্যা আমরা যোগ করি, তাহলে কি পাই আমরা? মনে করে দেখো, উদাহরণ নিয়ে একটা 2 + 4 যদি আমরা করি, দুটোই জোড় সংখ্যা, তাদের যোগফল আমরা কি পাবো? অবশ্যইভাবে একটা জোড় সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি জোড় সংখ্যা যোগ জোড় সংখ্যা মানে ইভেন নাম্বার প্লাস ইভেন নাম্বার ইকুয়ালস টু আমরা পাবো ইভেন নাম্বার। এখন 2 নম্বর কি লিখতে পারি আমরা? যদি জোড় সংখ্যার সঙ্গে একটা জোড় সংখ্যা গুণ করি কি পাবো? অবশ্যই পাবে জোড় সংখ্যা। উদাহরণ মনে করে নিয়ে দেখে নাও, কি 2 × 4 করলে কি হবে? 8, সেটাও একটা জোড় সংখ্যা। তাহলে দুটো জোড় সংখ্যার গুণ করলে আমরা জোড় সংখ্যাই পাবো। এরপরে আমরা কি দেখব? যদি একটা জোড় সংখ্যার সঙ্গে একটা বিজোড় সংখ্যা যোগ করি, এই যে ও মানে অড নাম্বার বা বিজোড় সংখ্যা আমরা ধরে নিয়েছি, কারণ নোটেশনটা করলে সুবিধা হবে এই জন্যে, আর ই মানে ইভেন নাম্বার বা জোড় সংখ্যা আমরা ধরে নিয়েছি। তাহলে দেখো, যদি একটা জোড় সংখ্যার সঙ্গে একটা বিজোড় সংখ্যা যদি আমরা যোগ করে দিই, তাহলে সেক্ষেত্রে কী পাবো? অবশ্যইভাবে একটা বিজোড় সংখ্যা পাবো। কেন? দেখো, আমরা 2 + 3 করলে কি পাই? 5 পাই, আর 5 একটা বিজোড় সংখ্যা। তাহলে ক্লিয়ার বুঝতে পারলাম, একটা জোড় সংখ্যার সঙ্গে একটা যদি বিজোড় সংখ্যা আমরা যোগ করি, তাহলে কি পাবো? একটা বিজোড় সংখ্যা। তাহলে সিমিলারলি আমরা কি বলতে পারি? একটা বিজোড় সংখ্যার সঙ্গে যদি এই জোড় সংখ্যা সঙ্গে যদি একটা বিজোড় সংখ্যা গুণ করি, তাহলে কি পাবো? এখানে একটু ইন্টারেস্টিংভাবে ভাবতে হবে।
কিন্তু কিছুই না, উদাহরণ মনে রাখলেই হবে, ছোট্ট ছোট্ট উদাহরণ যেগুলো। 2 আর যদি আমরা 3 গুণ করে দিই সেক্ষেত্রে কী পাই? অবশ্যইভাবে 6 পাই। আর 6 কি একটা জোড় সংখ্যা। তাহলে মনে রাখবো আমরা একটা জোড় সংখ্যার সঙ্গে যে বিজোড় সংখ্যা বা বিজোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা, এটা এইভাবেও তো বলতে পারি, অড ইন্টু ইভেন, একই তো বিষয়। 3 গুণিতক 2 যে 2 গুণিতক 3, তাই তাহলে এই যে গুণফল এটা কি হবে? একটা জোড় সংখ্যা হবে। বুঝতে পারলাম? তারপরে আমরা কি লিখতে পারি? 5 নম্বর দিয়ে লিখলাম, যদি দুটো অড নাম্বার যদি যোগ হয়, মানে একটা বিজোড় সংখ্যার সঙ্গে আর একটা যদি বিজোড় সংখ্যা যোগ করি, তাহলে কি পাবো আমরা? অবশ্যইভাবে একটা জোড় সংখ্যা। কেন? 3 প্লাস 3 যোগ করলে কত হয়? 6। তাহলে সেটা একটা কি জোড় সংখ্যা পাবো আমরা। এখন যদি দুটো বিজোড় সংখ্যা গুণ করি, তাহলে অড নাম্বার ইন্টু অড নাম্বার গুণ করলে কি পাবো? একটু ভালো করে ভেবে দেখো। 3 ইন্টু 3 বা 3 ইন্টু 5 যাই করি না কেন, সেক্ষেত্রেই দেখো আমরা বিজোড় সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে এটাও হবে কি তখন বিজোড় সংখ্যা। তাহলে এই যে থিওরিগুলো যদি আমরা মনে রাখি, তাহলে একদম ইজিলি আমরা এই কাজগুলোকে, মানে অঙ্কগুলো জাস্ট কি দিয়েছে, একটা বড় নাম্বার দিল, দিয়ে বললো যে 5791 ইন্টু 37254 এরম দিয়ে দিল, দিয়ে বলছে এই দুটোর গুণফল জোড় হবে না বিজোড় হবে। আমরা কি গুণ করে দেখব? দেখার দরকার নেই। এটা কি একটা বিজোড় সংখ্যা, অড নাম্বার, এটা একটা কি ইভেন নাম্বার। আর আমরা জানি কি অড ইন্টু ইভেন করলে কি হয়? ইভেন। এই যে আমরা দেখলাম 4 নম্বর থিওরিটা, অড ইন্টু ইভেন বা ইভেন ইন্টু অড যাই করি না কেন, সেক্ষেত্রে কি পাবো? ইভেন নাম্বার পাবো। তাহলে এখানে আমরা বলে দেবো চোখ বন্ধ করে এটা একটা জোড় সংখ্যা হবে। বোঝা গেল? এই জন্যই থিওরিগুলোকে আমাদের জানার প্রয়োজন হয় খুব। তারপরে দেখো আমরা যে জিনিসটা একটু জেনে রাখবো, সেটা হলো র্যাশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। কি জানবো আমরা? আগের দিন এটা আমি ছেড়ে দিয়েছিলাম, আর একবার বলে দিচ্ছি ওই জন্যে। মূলদ সংখ্যা কাকে বলছে না, আমরা একটা থিওরি জেনারেলি আমরা পড়েছি, যে সংখ্যাগুলোকে বলা হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয়, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা, কিউ 0 হবে না। কথাটা যেন আমরা পড়েছি, কেমন একটা লাগতো, দেখি কি বলে। মানে সোজা কথাই বলছে, যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হবে, এই পি কিউ সবই হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু কিউ নট ইকলস টু 0। কেন 0 নিচ্ছে না এটা বুঝতে হবে কেন। তার কারণ দেখো, আমরা যদি 5 বাই যদি 0 লিখি, অসঙ্গত ব্যাপার এসে যাচ্ছে না? এই কারণেই 0টাকে অমিট করা হচ্ছে, মানে 0টাকে নেওয়া হচ্ছে না। আমরা মনে রাখবো মূলদ সংখ্যা মানে কি, যে সংখ্যাগুলোকে পি বাই কিউ মানে ওই 1-এর 2, 2-এর 4, এই যে বিষয়গুলো আমরা যখন পাবো, সেগুলো কি আমরা বলবো মূলদ সংখ্যা। আচ্ছা বলো তো, এই 5, আমরা যে 5 লিখছি, এটা কি শুধু মানে পূর্ণ সংখ্যা, নাকি একে আমরা মূলদ সংখ্যা বলতে পারি? দেখো, 5 মানে কি লিখতে পারি? 5/1 লিখতেই পারি। তাহলে এখানে 5টাকে পি মনে করছি, 1টাকে কিউ মনে করছি। তাহলে কি এই 5 সংখ্যাটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম। আর আমাদের মূলদ সংখ্যার ডেফিনেশন কি? যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা হলেই চলবে এবং কিউ নট ইকলস টু 0 হতে হবে। তাহলেই বলে দেবো সেটা কি একটা মূলদ সংখ্যা। তাহলে বুঝে গেলাম এটা একটা কি মূলদ সংখ্যা। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এর পাশাপাশি আমাদের জেনে রাখতে হবে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা সোজা কথায় যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, মূলদের উল্টো ব্যাপার অমূলদ। আচ্ছা, মূলদ সংখ্যার উদাহরণ কি কি তো আমরা দেখলাম না। উদাহরণ কি কি নিতে পারি? 5 নিতে পারি, -5 নিতে পারি, 4/5 নিতে পারি, 2/7, যা খুশি নিতে পারি। এগুলো সবই কি মূলদ সংখ্যার উদাহরণ। আর অমূলদ সংখ্যা কাকে বলছে এবার আমরা বলি? পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। একই কথা, যে কন্ডিশন পি কিউ, এই যে কন্ডিশনটা দিয়েছে, এক্ষেত্রেও সেই একই গল্প, পি কিউ এর যে কন্ডিশন। তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না যাদেরকে, তাদেরকে আমরা কি বলবো? অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যা কারা? মনে রাখবো, এই যে √2, দেখো √3, √7, √5, এই টাইপের যেগুলো আছে, যাদেরকে আমরা না রুট থেকে বার করতে পারবো না সোজা কথায়। আরও আছে, আমরা জানি পাই বলে একটা জিনিস আছে,
আমরা লিখি পাই মানে কি 22/7, কিন্তু নয়, হয়। এগুলোই হচ্ছে কি অমূলদ সংখ্যার উদাহরণ। যাই হোক, এইটুকু আমাদের মূলদ অমূলদ পর্যন্ত জানতে হবে। এরপরে মেন যে জিনিসগুলো আমাদের জানতে হবে, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার ধর্মটা আমাদের সম্বন্ধে একটু জেনে রাখতে হবে, খুব বেশি জানার প্রয়োজন হয় না। তাহলে আমরা লিখি, নোট করি একটু, কি লিখছি, মূলদ ও অমূলদ সংখ্যার ধর্ম। কি বলছে, মূলদ ও অমূলদ সংখ্যার ধর্ম কি আমাকে জানতে হবে। মনে রাখবো, দুটো যদি মূলদ সংখ্যা, আগে বুঝি, দুটো যদি মূলদ সংখ্যা, এক নম্বর আমি করছি কি, দুটো যদি, আচ্ছা মূলদটাকে ধরো আমি মনে করছি মূলদ সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করছি, আর এটাকে অমূলদ সংখ্যাকে ধরো করছি এন দ্বারা, করতেই পারি, কোনো অসুবিধা নেই। আমার নোটেশন থাকলে আমার লিখতে হবে কম, এখানে এই জন্যই করলাম, এটা বেশি কিছু না। যদি দুটো মূলদ সংখ্যাকে যদি আমরা যোগ করে দিই, কি পাবো? অবশ্যই মূলদ সংখ্যা পাবো। আচ্ছা, যদি দুটো মূলদ সংখ্যাকে গুণ করে দিই, মূলদ পাবো। দুটো যদি মূলদ সংখ্যাকে মানে কি বলি, ভাগ করে দিই, যদি ভাগ মানে শূন্য নিচেই না থাকে, এটা মনে রাখতে হবে কিন্তু ভাগ করার সময় শূন্যটা ভাগ করব না। যদি মূলদ সংখ্যা ভাজিতক যদি মূলদ সংখ্যা করি, সেক্ষেত্রেও কিন্তু মূলদ সংখ্যা পাবো। ওই জন্য মনে রাখবো, মূলদ সংখ্যার ক্ষেত্রে যোগ বা এখানে বিয়োগও যদি করি, এটা 3 এটা 4 যদি লিখি, মূলদ সংখ্যা মাইনাস মূলদ সংখ্যা, সেখানেও মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, এগুলো মনে রাখবো এইভাবেই। দেখো, দুটো মূলদ সংখ্যা মনে মনে নাও। মূলদ মানে কি, তুমি এমনি পূর্ণ সংখ্যাও তো মূলদ সংখ্যা, আমরা বললাম যেটা 5 একটা পূর্ণ সংখ্যা, কিন্তু আবার মূলদ সংখ্যা। তাহলে 5 + 5 করলে কী হবে? 10, সেটাও একটা পূর্ণ সংখ্যা, মানে মূলদ সংখ্যা। বা তুমি দুটো ভগ্নাংশ যোগ করলেই তো একটা ভগ্নাংশ পাবে। ভগ্নাংশ বলতে ওই p/q আকার। আবার দুটো দেখো ভগ্নাংশ গুণ করে দাও, ভাগ করে দাও, একটা ভাগ করব, যেটা আমরা বলে দিচ্ছি এখানে কি, এই ডিনোমিনেটর মানে যেটা নিচেই থাকবে, ভাগ যেটা করছি যাকে দ্বারা, সেটা কি অবশ্যই ভাবে নন জিরো হবে। বিয়োগ করলেও সেই রকম মূলদ সংখ্যা পেয়ে যাব আমরা। এবার আমরা কি জানবো, অমূলদের বিষয়টা। এটা তো গেল মূলদ। এখন যদি দুটো অমূলদ সংখ্যা যোগ করে দেওয়া হয়, বা গুণ করে দেওয়া হয়, বা ভাগ করে দেওয়া হয়, সব সময় কি অমূলদ পাবো? না। যেমন দেখো, √2 একটা অমূলদ, যদি তার সঙ্গে -√2 যোগ করে দিই, কি পাবো? 0। আর 0 কি মূলদ সংখ্যা। বুঝতে পারছি ইন্টারেস্টিং কেমন হলো? বা দুটো মূলদ সংখ্যা গুণ করে দিলাম, √2 × √2 করলে কত পাবো? 2। আবার দেখো, √3 × √2 কত পাচ্ছি? √6, এটাও অমূলদ। তাহলে কিছু ক্ষেত্রে দেখছি অমূলদ পাচ্ছি, কিছু ক্ষেত্রে দেখছি মূলদ পাচ্ছি। এই জন্যে কনফিউশনাল ব্যাপার। মনে রাখবো কি, মূলদ, এই অমূলদের ক্ষেত্রে দুটো অমূলদ সংখ্যা যোগ করি, গুণ করি, ভাগ করি বা বিয়োগ করি, বলা যাবে না তারা অমূলদ হবে রেজাল্ট, মানে তাদের রেজাল্ট অমূলদ হবে না মূলদ হবে, এ কথা বলা যাবে না। ক্লিয়ার, বুঝতে পারলাম? তারপর বলছে, দুটি যদি মূলদ সংখ্যা নিই এবং তার মাঝখানে আমরা কতগুলো মূলদ সংখ্যা পেতে পারি, বুঝতে হবে বিষয়টা। দুটো মূলদ সংখ্যা নিচ্ছি, তার মধ্যে কতগুলো মূলদ সংখ্যা আছে। আমরা মনে রাখবো, ইনফাইনাইট নাম্বার অফ মূলদ সংখ্যা আছে। কেন? দেখো, যদি একটা মূলদ সংখ্যা 1/2 নিই, আর একটা মূলদ সংখ্যা ধরে নিলাম, সাপোজ ধরো 3/2, এর মধ্যে কতগুলো মূলদ সংখ্যা আছে? দেখবে তুমি ইনফাইনাইট নাম্বার পাবে। কেন? কারণ দেখো, এই দুটোকে যোগ করে যদি আমরা ভাগ করি, আচ্ছা এদের মধ্যে বড় কোনটা বলো তো? 3/2 অবশ্যই বড়। এবার দেখো, 3/2 1/2 যোগ করলে পাবো 4/2। 4/2 মানে 2 পাচ্ছি আমরা। তাহলে যদি লাইনটা টানার চেষ্টা করি, এখানে 0 আছে, হাফ আছে, এই আছে 1, এখানে আছে 3/2। তাহলে কত পেলাম আমরা? হাফ প্লাস এইটা করলাম, করলে পাচ্ছি 2। 2 মানে এখানে পাচ্ছি না, সরি এটা বাইরে চলে যাচ্ছে, অত আমার যোগ করার দরকার নেই। দেখো আমরা কি করছি, এখান থেকে যে এই নাম্বারটা আছে, এর মাঝখানে তো অসংখ্য আমরা নাম্বার পেয়ে যাচ্ছি, তাই নয় কি? তাহলে অসংখ্য নাম্বার আমরা অমূলদ সংখ্যা পাবো। ওকে, এরপরে আমরা যে জিনিসটা একটু জানার চেষ্টা করব,
সেটা হলো এই যে বাস্তব সংখ্যা যেগুলো পড়লাম না আমরা, আমাদের যে অঙ্ক যেমন আসবে সেই ধরনের কিছু জায়গা দেখো। বলছে আচ্ছা বাস্তব সংখ্যা কাকে বলে, এটা আর বলছি না, এটা জানো তোমরা বাস্তব সংখ্যা কাকে বলে। যাই হোক, দেখো দুটো যদি বাস্তব সংখ্যা নিই আমরা, এখানে আমরা বলছি এখন এইবার এসছি কি বাস্তব সংখ্যার বিষয়ে আলোচনা। বলছি দুটো বাস্তব অঙ্ক যেটা আসে আমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় দেখেছি, এরকম বলে দিয়েছে অঙ্ক, কোশ্চেনটা যদি এইরকম দেই, বলছে দুটি বাস্তব সংখ্যার যোগফল বলছে এ, আর বিয়োগফল বলছে বি। এটা অঙ্ক দেয়, কী বলে দিয়েছে সেখানে, দুটো বাস্তব সংখ্যা দিয়ে দেবে, দিয়ে বলবে মানে দুটো বাস্তব সংখ্যা দেবে না, দুটো বাস্তব সংখ্যার কী বলে দেবে, যোগফল বলে দেবে আর বিয়োগফল বলে দেবে, দিয়ে বলবে বৃহত্তর সংখ্যাটি বার করো, ক্ষুদ্রতম সংখ্যাটি বার করো। আমরা কি অঙ্ক সলভ করে বার করা যায়, কিন্তু একটু সেটা সময় সাপেক্ষ হয়ে যায়, কিন্তু আমরা যদি শর্ট পদ্ধতিটা মনে রাখি আমাদের সুবিধা হবে। কি করব, এখান থেকে বলতে পারি তাদের মধ্যে বৃহত্তর সংখ্যাটি কী হবে, বৃহত্তর সংখ্যাটি হবে এই এ প্লাস বি বাই টু, যেখানে এ বলতে গেলে কি বুঝিয়েছি আমরা, এ বলতে গেলে যোগফল, বি বলতে গেলে বিয়োগফল, কাদের, ওই যে বাস্তব সংখ্যা দুটোর কথা বলা হচ্ছে। আর তাদের মধ্যে বৃহত্তর সংখ্যাটা তখন কি হয়ে যাবে, ওই দুটো সংখ্যার যে যোগফল আর বিয়োগফল তাদের গড় বার করলে হয়ে যাবে, মানে এ প্লাস বি বাই টু করলে হয়ে যাবে বৃহত্তর সংখ্যাটি। একইভাবে কী বার করবো আমরা, ক্ষুদ্রতম সংখ্যাটি, ক্ষুদ্রতম সংখ্যাটি কী হবে, এ মাইনাস বি বাই টু, এটা হয়ে যাবে তখন ক্ষুদ্রতম সংখ্যা। এরপরে কি জানতে হবে, দুটো যে জানতে চাই এই ধরনের দিয়ে দুটো সংখ্যার বাস্তব সংখ্যার যোগফল বিয়োগফল দিয়ে বার করতে বলতে পারে আমাদের যে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত, মানে সংখ্যা দুটি বর্গ মানে সংখ্যা দুটি যদি মানে কথার কথা যদি মানে এই যে বাস্তব সংখ্যা দুটো যোগফল বিয়োগফল বলে দিয়েছে, সেই সংখ্যা দুটো যদি আমার কথার কথায় 2 আর 5 হয়, তাহলে 2 স্কোয়ার করলে 4, 5 স্কোয়ার করলে যে 25, এই যে 4 আর 25-এর মধ্যে পার্থক্যর কথা বলেছে সেটাই বার করতে যদি বলে, মানে কখন বলছে দুটো সংখ্যার যোগফল বিয়োগফল দিয়ে বলছে সংখ্যা দুটির বর্গের পার্থক্য, কোনটা বার করতে বলছে, আমরা 3 নম্বর দিয়ে যদি লিখি সংখ্যা দুটির বর্গের পার্থক্য, সেই বর্গের পার্থক্য তখন কী বার করবো আমরা, কি হবে না বর্গের পার্থক্য হয়ে যাবে এ ইন্টু বি। কখন, যদি দুটো বাস্তব সংখ্যার যোগফল এ হয় বিয়োগফল বি হয়, তাহলে তার বর্গের পার্থক্য মানে তাদের যে সংখ্যা দুটো মেন যে সংখ্যা দুটোর কথা বলা হচ্ছে সেই সংখ্যা দুটির বর্গের পার্থক্য হয়ে যাবে এ ইন্টু বি। এটা একটা আমাদের মনে রাখতে হবে। আরও এক টাইপের আমরা পাবো, দেখবে যদি আমরা লিখি একটু, সেটা হচ্ছে দুটো বাস্তব সংখ্যার গুণফল বলে দেবে এবং ভাগফল বলে দেবে। কি বলবে, দুটি বাস্তব সংখ্যার গুণফল বলে দেবে, ধরো বলে দিও গুণফলটাকে ধরলাম যেহেতু এ বি বলেছি তো মাল্টিপল এম বোঝালাম, আর ভাগফল ধরো এন বলে দিল, বলতেই পারে একটা গুণফল একটা ভাগফল বলে দিল, দিয়ে বলবে যে এই যে দুটো সংখ্যার আমরা ভাগফল গুণফল বলে দিলাম এদের মধ্যে বৃহত্তর সংখ্যাটি কত, একই কথা বলে দিল, কিন্তু আগেরটা বলেছিল কি যোগফল বলে দিয়ে বলেছিল বৃহত্তর সংখ্যা বার করতে, আর এখানে বলে দিয়েছে কি গুণফল ভাগফল দিয়ে বলছে বৃহত্তর সংখ্যাটি কী হবে। না মনে রাখবো বৃহত্তর সংখ্যাটি হবে রুট আন্ডার এই যে গুণফল মানে এম ইন্টু এন, সেটাই হচ্ছে কি হবে আমাদের এই এই যে দুটো সংখ্যার ক্ষেত্রে গুণফল আর ভাগফল বলে দিয়েছে তাদের মধ্যে বৃহত্তর সংখ্যাটি। তাহলে এখান থেকে আবার বলতে পারে তো যে ক্ষুদ্রতর সংখ্যাটি কী হবে, ক্ষুদ্রতর বা ক্ষুদ্রতম সংখ্যাটি কী হবে, মনে রাখবো এক্ষেত্রে কি ওই গুণফলটাকে রাখবো, গুণফল মানে মাল্টিপল ডিভাইডেড বাই ভাগফল মানে এন, এইটা নিয়ে তাদের রুট করতে হবে, সেটা করে দিলেই আমরা কি পেয়ে যাব, সংখ্যা দুটির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটিকে পেয়ে যাব। বুঝতে পারলাম। আরও একটা টাইপের আমাদের অঙ্ক আসে, দেখো সেটা আমরা কি বলছি, বলতে পারে
একটা মানে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা দিল। 2 অঙ্ক বিশিষ্ট মানে বুঝতে পারছি কেমন, 12 কথা বলতে পারি বা 15 বলতে পারি, এই টাইপের যে সংখ্যাগুলো আমরা পাই 2 অঙ্কের, সেই 2 অঙ্কে বিশিষ্ট বলে দেবে, মানে বলে তো দেবে না যে সংখ্যাটা এক্স্যাক্ট এইটা, তোমাকে বলে দেবে এইটুকু যে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি। অঙ্ক মানে আমরা কি জানি, অঙ্ক মানে ওই যে ডিজিট বা যেটাকে আমরা ব্যবহার করি, 12-র মধ্যে এই যে 12 লিখলাম, এখানে অঙ্ক কী কী, একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, সেই বলে দিচ্ছে যে কি না এই যে 2 অঙ্ক, আমরা যদি লিখি একটু লিখি বুঝতে পারবে আরও, বলে দিলে হয়তো এরকম 2 অঙ্ক বিশিষ্ট, কি লিখছে, 2 অঙ্ক বিশিষ্ট, কি 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কগুলির সমষ্টি, কি অঙ্কগুলির সমষ্টি, কত বলে দিল না সমষ্টি বলে দিল, হয়তো কথার কথা ধরে নাম এ, বলতেই পারে। এবং বলছে সংখ্যা দুটো যদি তার যে স্থান, মানে অঙ্ক দুটো যদি তাদের স্থান পরিবর্তন করে, মানে এককের ঘরে যে অঙ্কটা আছে সেটা এসে গেল দশকের ঘরে, আর দশকের ঘরে অঙ্কটা চলে গেল এককের ঘরে, এই টাইপের দেয় না, সেটা বলছে যদি সংখ্যা দুটো স্থান পরিবর্তন করে, না কি বল, এই অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে, না অঙ্ক দুটো স্থান পরিবর্তন করছে, কথাটা বুঝতে হবে, স্থান পরিবর্তন করলে বলছে প্রকৃত সংখ্যা থেকে আমরা বি বেশি পাবো। কি পাবো না স্থান পরিবর্তন করলে প্রকৃত সংখ্যা থেকে বি বেশি পাবো। তখন বলছে প্রকৃত সংখ্যাটি কত, তাহলে আমার কি বার করতে হবে তখন, প্রকৃত সংখ্যা, বুঝতে পেরেছো কি বলে দিয়েছে, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার বলে দিয়েছে অঙ্কগুলির সমষ্টি এ। আবার বলছে অঙ্কগুলো যদি স্থান পরিবর্তন করে, মানে এককটা দশকের ঘরে অঙ্ক হয়ে যাবে, আর দশকের ঘরের অঙ্কটা এককের ঘরে অঙ্ক হয়ে যাবে। মানে কি অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে, ধরো 12 আছে, মানে এক্ষেত্রে একক এটা, দশক এইটা, তখন বলছে অঙ্কগুলো সমষ্টি এ। আবার বলছে যদি উল্টে দেওয়া হয়, মানে 2 1, তখন যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কী হবে, প্রকৃত সংখ্যা থেকে বি বেশি হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারলে? তাহলে বলছে প্রকৃত সংখ্যাটি কি হবে, মনে রাখবো আমরা প্রকৃত সংখ্যাটি হবে 11a, মানে ওই যে আমরা এ যেটা মানে সমষ্টি বলে দিয়েছে সেটার সঙ্গে 11a প্লাস বি বাই 2, এটা করলেই আমরা পেয়ে যাব কি ওই প্রকৃত সংখ্যাটি। বোঝা গেল? আবার বলতে পারে কি, একটু দেখো এখানে যদি আমরা একটু চেঞ্জ করে দিই, এই যে বলে দিল না 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার বলছে অঙ্কগুলির সমষ্টি এ, এখানে বলে দিয়েবে যে যদি পরিবর্তন করে, আমরা যে পরিবর্তনের কথা বলছি সেই পরিবর্তন করলে আগে এই প্রথমটা যেমন বললাম, সরি প্রথমটা কি বলেছি, বেশি না, বেশি হলে একটু ভুল হচ্ছে, বেশি হলে বিয়োগ হবে, মনে রাখবো বেশি হলে কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে এখানটা 11a মাইনাস বি বাই 2। আর যদি বলে দেয় বি কম হয়ে যাবে, এই যে বি বলছে বেশি হবে না, এটা যদি উল্টে বলে দেয় বি কম হয়ে যাবে, কম মানে যে সংখ্যাটা পাবো প্রকৃত সংখ্যা থেকে কম পাবো, তাহলে প্রকৃত সংখ্যাটা তখন কি হবে, তখন হবে প্লাস হয়ে যাবে। এই যদি এইটা না থাকে দিয়ে বলে দিলে এক কথা যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কগুলি সমষ্টি এ এবং অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে প্রকৃত সংখ্যা থেকে আমরা বি কম পাবো, এই রকম যদি বলে তাহলে সেক্ষেত্রে প্রকৃত সংখ্যাটা কী হয়ে যাবে, 11a প্লাস বি বাই 2। বুঝতে পারলাম? এরপরে যে ইন্টারেস্টিং জায়গাগুলো পাই আমরা, খুব ভালো করে বুঝবে পৌনঃপুনিকের বিষয়টা। দেখো এটা একটু মুছিয়ে দিলাম, পৌনঃপুনিকের বিষয়টা কি আছে দেখো। দেখো এই জায়গাটা আরেকটু খুব ভালোভাবে বুঝবে তোমরা। আমরা যে দশমিকে আবৃত ব্যাপার যেটা পাই না, আবৃত দশমিক যে তাকে যদি বলা হয় ভগ্নাংশ আকারে প্রকাশ করতে, এই ধরনের অঙ্ক পাই।
এটা খুব ভালোভাবে জেনে রাখবে, কয়েকটা, বেশি না, 4-5টা আমাদের মোটামুটি টাইপ মনে রাখতে হবে। এক দিয়ে যদি লিখি, বলে দিল ধরো 0.a² পৌনঃপুনিক, মানে বুঝতে পারছি a² মানে ওই জায়গাটা 1, 2, 3, 4 যা হোক খুশি হতে পারে। একে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করলে কি পাবো না, মনে রাখবো এটাকে পাবো, একটা সমান চিহ্নই দেওয়া উচিত যেহেতু এটা ইকুয়াল ব্যাপার। কি লিখি আমরা, এই a/9, দশমিকের পরে যেটা থাকলো বা আগে থাকলো সেটা না, পুরোটা নেব, /9, মানে 0 যদি এরকম পাই আমরা। তারপর আর একটা টাইপ পাই কি আমরা, 0, ধরো পেলাম AB, দুটোর মাথাতেই আছে পৌনঃপুনিক, এরকমও পাই আমরা। সেক্ষেত্রে তাকে ভগ্নাংশ আকারে লিখলে আমরা কি লিখবো, AB তো লিখবই, ডিভাইডেড বাই কটার উপরে পৌনঃপুনিক আছে, আগেরটা যেমন একটার উপর পৌনঃপুনিক ছিল বলে একটা নয়, এখানে দুটোর উপরে পৌনঃপুনিক আছে বলে এগুলো এই আবৃত আকারে যেটা দেওয়া আছে তার জন্যে 2 আমরা বসিয়ে দেব। এটাই কি হবে, এই যে 0.AB দুটোর মাথায় পৌনঃপুনিক আছে তার কি ভগ্নাংশ আকার। আবার বলতে পারে এইরকম, দেখবে 3 নম্বর আকার যদি আমরা লিখি কি 0. কি লিখব, এ ধরো দিল BC পৌনঃপুনিক, মানে কি একটার মাথায় পৌনঃপুনিক দিতেই পারে, একটার মাথায় পৌনঃপুনিক। তখন আমরা কি করব না, ABC যেটা আছে লিখবো, মানে এর জায়গায় ধরো 1, 2, 4 ছিল, মানে ABC এর জায়গায়, তাহলে সেই 1, 2টা পুরো লিখবো, লিখে বিয়োগ করে দেবো কার মাথায় দশমিকের পরে পৌনঃপুনিক নেই। কার মাথায় নেই দেখতে পাচ্ছি আমরা সেটা, অবশ্যই ভাবে AB এর মাথায়, সেই জন্য ABকে আমরা বিয়োগ দিয়ে দেবো, ডিভাইডেড বাই কটার মাথায় পৌনঃপুনিক আছে, যে কটার মাথায় পৌনঃপুনিক থাকে সে কটা 9, আর যে কটার মাথায় পৌনঃপুনিক নেই সে কটা 0, মানে দুটোর মাথায় নেই ওই জন্য 2 0। বুঝতে পারলাম। 4 নম্বর যদি আর একটা লিখি আমরা, 0.ABC দিলাম, দিয়ে হয়তো বললো ধরো তোমার দুটোর মাথায় পৌনঃপুনিক আছে, থাকতেই পারে। সেক্ষেত্রে তখন কি করব আমরা, একই রকম ABC লিখব, মাইনাস কটার উপর পৌনঃপুনিক নেই, একটার উপরে, সেটা একটা বিয়োগ, ডিভাইডেড বাই কটার উপর পৌনঃপুনিক আছে 2, তাহলে 2 9, একটা 0 কারণ একটার উপর পৌনঃপুনিক নেই। বোঝা গেল। আর একটা দিতে পারে 0.ABC দিয়ে দুদিকে পৌনঃপুনিক দিল। এই দুদিকে পৌনঃপুনিক দেওয়ার অর্থ কি, সবার মাথায় পৌনঃপুনিক, মাঝখানেটা দেয়নি কিন্তু ওটার উপরেও পৌনঃপুনিক আছে, তাহলে সেটা আমরা কি লিখবো তখন, সবার উপর পৌনঃপুনিক মানে কি ABC ডিভাইডেড বাই কটার মাথায় পৌনঃপুনিক, 3টের মাথায়, হয়ে গেল। আরেকটা আমরা সূত্র মনে রাখবো কি, দিল হয়তো ধরো কথার কথা, ধরো x দশমিক, x মানে কি ধরো 5 দশমিক, ধরো বলে দিল ABC, এদের ধরো লাস্ট একটার মাথায় পৌনঃপুনিক দিল, তখন আমরা কি লিখবো না, মনে রাখবো এটা আমরা এক্সটা একটা পূর্ণ আকার, তাকে বার করে নেব, তাহলে x প্লাস 0.ABC পৌনঃপুনিক। আর এটা কি, এই টাইপটা আমরা কোনটায় দেখলাম, এই টাইপটা কোন টাইপে দেখলাম, এই দেখো তোমরা দেখেছো 3 নম্বরটাই, তাহলে 3 নম্বরের সূত্রটা তখন ব্যবহার হয়ে যাবে এক্ষেত্রে। তখন আমরা এইটাকে কি লিখব, এক্স তো থেকে গেল, প্লাস কি লিখব, ABC মাইনাস কটার মাথায় নেই, AB এর মাথায় নেই, ডিভাইডেড বাই আছে পৌনঃপুনিক একটা, 2 0। ক্লিয়ার। এই টাইপের থিওরিগুলোকে আমাদের ভালোভাবে জেনে রাখতে হবে, অবশ্যইভাবে জানতে হবে। এরপরে আরও একটা ক্লাস তোমাদেরকে থিওরি আকারে নেব, যেখানে আমরা ওই যে বিভিন্ন যোগফল বা গুণোত্তর প্রগতির যে বিষয়গুলো সেইটা নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা রাখবো তোমাদের সঙ্গে। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। তোমরা যারা ক্লাসে জয়েন করতে পারোনি তারা অবশ্যইভাবে ক্লাসটাকে আমাদের আপলোড হয়ে থাকবে, তোমরা দেখে নিও। ওকে, থ্যাংক ইউ।